আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রমজানের আগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। জুলাই আন্দোলনের চেতনার প্রতিফলন ঘটাতে সজাগ থাকার তাগিদ বিশ্লেষকদের। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পুনর্গঠনই হবে বিএনপির অন্যতম লক্ষ্য, জানালেন তারেক রহমান। দলের নাম ভাঙিয়ে অন্যায় করলে কাউকে ছাড় নয়। গণ অভ্যুত্থানের পরেও এখনো দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি। অভিযোগ জামায়াত আমিরের। ইসলামের শাসন কায়েম হলেই সোনার বাংলা গড়া সম্ভব। নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে যৌথ টহল ও তথ্য আদান প্রদানের সিদ্ধান্ত। শূন্য রেখার ১৫০ গজের মধ্যে কোনো কাঁটাতারের বেড়া ভবন নির্মাণ নয়। এবং সুনামগঞ্জের মধুনগরে যুবলীগ নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ভাঙচুর। ১৪৪ ধারা জারি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রমজানের আগেই আত্মপ্রকাশ করবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দলের হাল ধরতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এটিএন বাংলাকে এমন তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, মতের পার্থক্য থাকলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির যোগ্য নেতারাই দলকে এগিয়ে নেবেন। তবে বিশ্লেষকরা বলছেন, নীতি ও কাজে জুলাই আন্দোলনের চেতনার প্রতিফলন ঘটাতে সজাগ থাকতে হবে নতুন দলের কার্যকর্তার। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। যাদের দুঃসাহসিক ভূমিকায় হলো জুলাই বিপ্লব, আওয়ামী দুঃশাসনের পতনে নতুন রূপে বাংলাদেশ, গণ অভ্যুত্থানে সেই কারিগরদের হাত ধরেই দেশে নতুন রাজনৈতিক দল আসার খবরটা পুরনো হলেও কেমন হচ্ছে নেতৃত্ব, তা নিয়ে জনমনে আগ্রহের শেষ নেই। গণ অভ্যুত্থানের ছাত্র নেতা হিসেবে, তরুণ নেতা হিসেবে যারা গ্রহণযোগ্য হয়েছে, এস্টাবলিশড হয়েছে সমাজে, আমরা মনে করি যে তাদেরই সামনে থাকা উচিত। রমজানের আগে হবে এটা একেবারেই নিশ্চিত। বেশ কয়েকটা উপকমিটি হয়েছে, আগামী ২-৩ দিনের মধ্যে হয়তো আমরা একদম চূড়ান্ত তারিখটা নির্ধারণ করতে পারবো। আমাদের কাছে আর কোনো অপশন নাই। আজকে হয় আমরা দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো, অথবা আমাদেরকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে। তবে সরকারি পদ ছেড়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হচ্ছেন, এটি প্রায় নিশ্চিত, বলছেন গণ অভ্যুত্থানের এই কারিগর। আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামকে সবাই চায়। এখন এটা আমরা নাহিদ ইসলামকে বলেছি যে আপনি যদি আমাদের এই যে আমাদের চাওয়া, এটার প্রতি এবং জনগণের চাওয়া, এটাকে যদি আপনি সম্মান করতে চান, তাহলে আপনার উচিত হচ্ছে আপনার সরকার থেকে পদত্যাগ করে দলে যোগ দেওয়া। সিদ্ধান্ত নাহিদ ইসলাম নেবে। নাহিদ ইসলাম বলেছেন যে তিনি ভাবছেন এই ব্যাপারে। দল গঠন নিয়ে সাম্প্রতিক সময়ে নিজেদের মধ্যে কিছুটা মত পার্থক্য সামনে এলেও তাকে বড় করে দেখছেন না জাতীয় নাগরিক কমিটির এই নেতা। বাম ডান, কে সাবেক শিবির কিংবা কে সাবেক ইসলামপন্থী, কে সাবেক বামপন্থী, এই ধরনের বিভাজন আমরা করি না। যে কোনো সিদ্ধান্ত সংগঠনের ফোরামের মধ্যে হবে। এই কেন্দ্রীয় সদস্যদের ১৮৭ জনের মধ্যে ১১০ জনের বেশি সদস্যদের উপস্থিতিতে আমরা একটা খুব সুন্দর হৃদ্যতাপূর্ণ সাধারণ সভা করেছি। পুরো বডি একসাথে থেকে এই রাজনৈতিক দলটা জনগণকে উপহার দেব, এ ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হয়েছে। জুলাই বিপ্লবের চেতনা আর জনমতের ভিত্তিতে নতুন দল গঠনকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক এই বিশ্লেষক। তিনি মনে করেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে জন আকাঙ্ক্ষা যেমন বাড়ছে, তেমনই আছে আশাভঙ্গের শঙ্কাও। এদের চিন্তা চেতনার মধ্যে কিছুটা অভিনবত্ব আছে। সব পথের লোককে একটা জায়গায় আনতে চায়, কিন্তু এটা তো আনলেই হবে না। এটাকে তো আপনার ইমপ্লিমেন্টেশন করে দেখাতে হবে। এখানে জামাতের লোকও থাকতে পারে, এখানে বিএনপির লোকও থাকতে পারে, অথবা প্রো আওয়ামী লীগ করানোর লোকও থাকতে পারে। একটা নীতিগত বিষয় নিয়ে আপনি এতগুলো মত এবং পথের লোকগুলোকে কিভাবে একত্রে পরিচালনা করবেন, এটা একটা ডিফিকাল্ট জব হবে বলে আমার কাছে মনে হয়। তারপরে আমি মনে করি যে তারা একটা নতুন আইডিয়া সামনে নিয়ে আসছে, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। সবকিছু ছাপিয়ে পেশিশক্তি ও অর্থের প্রভাব কাটিয়ে তরুণরা কতটা রাজনৈতিক ধারা তৈরি করতে পারবে তা সময়ই বলে দিবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।
নতুন বাংলাদেশ করতে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে দেশের স্বার্থে প্রবীণদের ত্যাগ ও অবদানের কথা তরুণ প্রজন্মকে মনে রাখার পরামর্শ দেন তিনি। সকালে রাজধানী জাতীয় প্রেসক্লাবের প্রখ্যাত সাংবাদিক মাহফুজুল্লাহর মরণোত্তর 21শে পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় দেশ গঠনে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রাসনা দাসের রিপোর্ট। প্রখ্যাত সাংবাদিক মরহুম মাহফুজুল্লাহর স্মরণ অনুষ্ঠানে তার সাহসী সাংবাদিকতা, নিরপেক্ষতা এবং সত্যের প্রতি অবিচল অঙ্গীকারের কথা স্বীকার করলেন শুভনোধ্যায়ীরা। মাহফুজুল্লাহ যে লেখার জগতে, গবেষণার জগতে যা করেছে সেটা অপূর্ব, তুলনায়। প্রয়াত সাংবাদিকের মরণোত্তর 21শে পদক প্রাপ্তি উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক, লেখক, রাজনীতিবিদ, গবেষক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মাহফুজুল্লাহ ছিলেন একজন প্রভাবশালী সাংবাদিক, যিনি তার লেখনীর মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি ও সমস্যার কথা তুলে ধরেছেন। উনি সেই সময় যে প্রেডিকশন করেছেন যে উনি আরো স্ট্রঙ্গার হয়ে ফিরে আসবেন খালেদা জিয়া, সেটা হয়েছে। মাহফুজুল্লাহ ভাইয়ের সেটা দেখে যেতে পারেন নাই, বাট সেটা কিন্তু হয়েছে, বিকজ ওনার ওই দূরদর্শিতা সেটা ছিল। সার্বিকভাবে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে পরিবর্তন দিকে বাংলাদেশ যাচ্ছে, সেখানে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এই ভিত্তিটা, ইতিহাসের ভিত্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাহফুজুল্লাহ দিনে দিনে তৈরি হয় না। ছাত্র জীবন থেকে শেষ পর্যন্ত যে স্বপ্নের জন্য আমরা লড়াই করেছি, মাহফুজুল্লাহ লড়াই করেছে, সে স্বপ্ন মাহফুজুল্লাহ দেখে যেতে পারে নাই। আমার মনে হয় আমরাও দেখে যেতে পারবো না। এ সময় বক্তারা আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দুর্নীতি, দুঃশাসন, খুন, গুম ও লুটপাটের কঠোর সমালোচনা করায় মাহফুজুল্লাহকে নানাভাবে হেনস্থা করা হয়। আজকালকার সাংবাদিকেরা অনেকেই, আমি সকলের কথা বলি না, অনেকেই তারা তো নিজেদের আখের গোছানোর জন্য আপনার দালালি করে। কথাটা ভালো হলো না, তারপরেও কথাটা বলতে হলো, এবং বাড়ি, ঘর, প্লট সব জোগাড় করে। মাহফুজুল্লাহ কিছুই ছিল না। মাহফুজুল্লাহ চিকিৎসার জন্য তার পরিবারকে, তার বন্ধুদেরকে অন্যের কাছে হাত পাততে হয়েছে। সাংবাদিক মাহফুজুল্লাহর লেখা বাংলা ও ইংরেজি ভাষায় 50টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে তার লেখা বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে হার লাইফ হার স্টোরি বইটি অন্যতম। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। জনগণের সমর্থন নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পুনর্গঠন করাই প্রধান লক্ষ্য হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যশোর জেলা বিএনপি সম্মেলনে যুক্ত হয়ে তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, তাই রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাবনা দেওয়া হয়েছে। বিএনপির নামে নানা অপপ্রচার চলছে সতর্ক করে দিয়ে তারেক রহমান বলেন, দলের নাম ভাঙিয়ে অন্যায় করলে, শৃঙ্খলা বিরোধী কাজে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না। যশোর প্রতিনিধি তামান্না ফারজানাকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দীর্ঘ 1.5 যুগ পর বর্ণিল আয়োজনে যশোর জেলা বিএনপির সম্মেলন পুরো জেলার উৎসবের উপলক্ষ হয়ে ওঠে। জেলার নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা উৎসবের সাজে যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠানে যোগ দেন। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গেল 15 বছর বিএনপি নেতাকর্মীরা শেখ হাসিনার গুম, খুন, অত্যাচার, নির্যাতন সহ্য করেও দল ছাড়েনি, মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে গেছে। তারেক রহমান বলেন, বিচ্ছিন্ন 2-1টি ঘটনাকে সামনে এনে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, তাই নেতাকর্মীদেরও সতর্ক থাকতে হবে। হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীর ভেতরেও কোন নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কোনো কিছু কাজ করেছেন যেই কাজের নৈতিক কোনো সমর্থন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, এবং যেহেতু আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়, সেজন্যই আমরা আমাদের নৈতিক অবস্থান থেকে, দলীয় অবস্থান থেকে আমরা সেই সকল নেতাকর্মীর বিরুদ্ধে
ব্যবস্থা গ্রহণ করেছি। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, সর্বোচ্চ যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। কারণ আমাদের রাজনীতির অন্যতম একটি মূল স্লোগান বা মূল লক্ষ্য হচ্ছে জনগণের সম্মতিতে থাকা, অর্থাৎ জনগণের সমর্থন থাকে এমন অবস্থানে থাকা। রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ধ্বংস করে দিয়েছে, বিএনপি দেশ পুনর্গঠন করতে চায়। কিভাবে এই যে বিগত স্বৈরাচার, তারা কিভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, বাংলাদেশের অর্থনীতি বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা বলেন, বাংলাদেশের প্রশাসন বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলেন, স্বাস্থ্য ব্যবস্থা বলেন, প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছিল। এবং এই অবস্থা করেছিল বলেই দেশের মানুষের উন্নয়নের জন্য, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন। পরে ১৬০০ কাউন্সিলর যশোর জেলা বিএনপির পরবর্তী নেতৃত্ব নির্বাচন করেন। মইনুল হাসান, এটিএন বাংলা। গণ অভ্যুত্থানের পরেও এখনো দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। লক্ষ্মীপুরে গণজামায়াতে অংশ নিয়ে তিনি বলেন, অতীতেও সোনার বাংলা গড়তে গিয়ে দেশ ধ্বংস করা হয়েছিল। তিনি বলেন, একমাত্র ইসলামের শাসন কায়েম করতে পারলেই সোনার বাংলা গড়া সম্ভব। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনকে সাথে নিয়ে মাজারুল হক মুহাজিরের রিপোর্ট। গণজামায়াতের সম্মানিত সভাপতি। দীর্ঘ ২৮ বছর পর লক্ষ্মীপুরে জামায়াত ইসলামিক জনসভা, পাখির চোখেই বোঝা যায় এর বিস্তৃতি ছড়িয়ে গেছে কতটা। লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে হওয়া এই জনশ্রুতি জানান দেয়, আগামী নির্বাচনকে কেন্দ্র করে দলটির প্রস্তুতি চলছে পুরোদমে। ৩৪,০০০ মানুষ। এ সময় মঞ্চে একে একে দেখা গেল জেলা জামাতের সিনিয়র নেতাকর্মীদের। প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামাতে ইসলামীর আমির। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দুর্নীতির সাথে কোনো আপোষ নয়। যে রাজনীতিতে দেশ ছেড়ে পালাতে হয় তা বদলানোর ডাকও দেন তিনি। ৫৩টি বছর এক এক করে চলে গেল, আমরা আসলেই সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদটা পেলাম না। এর আগেও ৪৭-এ একবার আমরা স্বাধীন হয়েছিলাম, তখনও পেলাম না। এখন ২৪-এ মানুষ বুক ভরা আশা নিয়ে, বুক পেতে দেওয়া গুলি নিয়ে মানুষ আশা করেছিল যে ২৪-এর পরে সমস্ত দুঃশাসন এবং সমস্ত দুর্নীতির অবসান হবে। আমরা কি মুক্ত হতে পেরেছি? বিনয়ের সাথে অনুরোধ করব, বন্ধুরা দয়া করে ওই শহীদদের রক্তের প্রতি একটু সম্মান দেখাও। স্বাধীনতার ৫৪ বছরে অনেক দল আসলেও তরুণ প্রজন্মকে এবার নির্বাচনে ইসলামের শাসন কায়েমের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান আমিরে জামাত। বলেন, ইসলামের পথেই আছে প্রকৃত মুক্তি। এই ৫৪ বছরে অনেক দলের শাসন আপনারা দেখেছেন, অনেক আদর্শের কথা আপনারা শুনেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রিয় আদর্শ ইসলামের শাসনটাই দেশবাসীর দেখার সুযোগ হয় নাই। মহান আল্লাহর কাছে ভিক্ষা চাই, হে আল্লাহ, এতগুলো মানুষকে যখন তুমি দৌলতে ইমান দান করেছ, মেহেরবানি করে সেই ইমানের সোর্স কোরআনকে বাংলাদেশের শাসন ক্ষমতায় তুমি বসায় দাও। এ সময় দীর্ঘদিন কারাবরণ করা জামাত নেতা এটিএম আজহারের মুক্তির বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ২৫ তারিখ পর্যন্ত আলটিমেটাম দেন তিনি। এর মধ্যে মুক্তি না দিলে তিনি নিজেই স্বেচ্ছায় কারাবরণ করবেন। অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শ্মশান বাংলা কায়েম করা হয়েছে। কোরআনে একমাত্র সোনার বাংলার গ্যারান্টি দিতে পারে, আর কিছুই দিতে পারবে না। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা। সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি চালানো, হত্যা, আহত বা মারধরের ঘটনা শূন্যে নামিয়ে আনতে যৌথ টহল বাড়ানো, গোয়েন্দা তথ্য আদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। নয়াদিল্লিতে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনের ৫৫তম সীমান্ত সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও স্থাপনার নির্মাণ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সম্মেলনে বিজেপির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। অপরদিকে বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং
চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেয়। বিজিবি সদর দপ্তরে জনসংযোগ বিভাগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এসব তথ্য জানান। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন বাহিনীর মহাপরিচালক। অন্যদিকে বাংলাদেশে মাদক ও অস্ত্র পাচার রোধ, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তে সন্ত্রাসী কর্মকাণ্ডের মতো অপরাধ দমনের প্রয়োজনীয়তার উপর জোর দেয় ভারত। সুনামগঞ্জের মধ্যনগরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও অফিস ভাঙচুরের ঘটনায় উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার রাত থেকে মধ্যনগর বাজার এলাকায় সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে যুবলীগের সহসভাপতি মিজানুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু ও জেলা যুবদল নেতা শহীদ মিয়ার লোকজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। শহীদ মিয়ার দাবি, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান বিএনপির রাজনীতি করতেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। শুধুমাত্র পানির অভাবে ৩০ বছর ধরে ঝুলে আছে চট্টগ্রাম সিডিএর কর্ণফুলী আবাসিক প্রকল্পের ৫১৯ প্লট গ্রহীতার ভাগ্য। এই কারণে একটি বাড়িও করতে পারেনি প্লট মালিকরা। ফলে পুরো এলাকাটি জঙ্গলে পরিণত হয়ে সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ। আর নিজের প্লটে বাড়ি করার অপূর্ণ বাসনা নিয়ে এরই মধ্যে পৃথিবী ছেড়েছেন অনেকেই। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের তথ্য ও ছবি নিয়ে আসফুর রহমান সাগরের রিপোর্ট। আবাসন সংকট সমাধানের পাশাপাশি মহানগরীর ওপর চাপ কমাতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ কর্ণফুলী নদীর তীরে মৈজারটেকে কর্ণফুলী আবাসিক এলাকা প্রকল্পের কাজ শুরু করে। ৫১.৬৭ একর জায়গার উন্নয়ন শেষে সিডিএ ৫১৯টি প্লট, রাস্তাঘাট এবং ড্রেন সহ বিভিন্ন সুবিধা তৈরি করে প্লট বরাদ্দ দেয়। এরপর পেরিয়ে গেছে ৩০টি বছর। শুধু পানির সমস্যার সমাধান না হয়, একটি বাড়িও নির্মাণ করতে পারেননি প্লট মালিকরা। পুরো এলাকাটি পরিণত হয়েছে জঙ্গলে। সর্বোচ্চ মূল্য দিয়ে সে সময় এগুলো আমরা কিনেছিলাম। অনেক প্লট মালিক মারা গেছেন, আমার বাবাও মারা গেছেন, মাও মারা গেছেন। আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু পানির অভাবে এই জনবসতিতে গড়ে ওঠেনি। সিডিএ যদি এরকম অবহেলিত প্লট করে মানুষকে, নিরীহ মানুষকে কষ্ট দেয়, তাহলে এই প্লটগুলি না করাচ্ছে না করাই ভালো। সিডিএ বলছে, এলাকাটিতে যে সুপেয় পানির ব্যবস্থা নেই তা জানা যায় প্রকল্প বাস্তবায়নের পর। ১০০০ ফুট গভীরের পানিও লবণাক্ত। এখন খোঁজা হচ্ছে বিকল্প পথ। তো আমরা এখন একটা মেকানিজম ডেভেলপ করে নিচ্ছি। ওখানে যারা প্লটের মালিকরা আছে, সমিতি আছে, তাদের সাথে কথাবার্তা বলে তারা কিছু আমাদেরকে অর্থায়ন হয়তো পর্যায়ক্রমে কিস্তিতে করবে। সিডিএ কোনো লোন দিয়ে বা অন্য কোনোভাবে কোনো একটা মেকানিজমের মাধ্যমে ওয়াসার থেকে এই পানির ব্যবস্থা করা যায় কিনা আমরা আশাবাদী এটা আমরা কিছুদিনের মতো করতে পারবো। ৩০ বছর পর নতুন করে সমাধানের আশায় বুক বেঁধেছেন প্লট মালিকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। অর্থনীতি গতিশীল করতে সরকারি ব্যয় কমানোর পাশাপাশি রাজস্ব আয় বাড়াতে হবে। বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি ছাড়া ব্যবসা বাণিজ্য সচল হবে না বলে জানিয়েছেন ঢাকা চেম্বার সভাপতি তাসকিন আহমেদ। ঢাকা চেম্বারে বাংলাদেশের অর্থনীতি, বেসরকারি খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা সভায় ব্যবসায়ীরা বলেন, ৭ ভাগ হারে রপ্তানি আয়ের বিপরীতে আমদানি হয় ৯ ভাগ। টাকা ছাপানো, বাজার নিয়ন্ত্রণ, সরকারের কার্যকর নীতির অভাবে মূল্যস্ফীতি কমছে না বলে জানিয়েছেন গবেষকরা। আসছে বাজেট গতানুগতিক হচ্ছে জানিয়ে তারা বলেন, রাজনীতি ও ক্ষমতার পট পরিবর্তনের যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে পারেনি নীতি নির্ধারকরা। বিপন্ন মাতৃভাষা সংরক্ষণে সব অংশীদারদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন ইউনেস্কোর ঢাকা কার্যালয়ের প্রধান ডক্টর সোসান ভাইস। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষার বহুত্ববাদ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে আন্তর্জাতিক সেমিনারে তিনি কথা বলেন। সেমিনারে জানানো হয়, ইউরোপ ও এশিয়া থেকে ৭৫টি, যুক্তরাষ্ট্র অঞ্চল থেকে ১১৫টি বিলুপ্ত হয়েছে। পরে মাতৃভাষা নিয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা, যেখানে বাংলা ও উর্দু সহ বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর ভাষার বিভিন্ন বই ও সাহিত্যকর্ম স্থান পায়।
6 দফা দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এর আগে ক্যাম্পাস জুড়ে হামলাকারীদের ছবি সমৃদ্ধ পোস্টার লাগায় তারা। এ সময় উপাচার্য, উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকদের পদে নতুন নিয়োগ এবং শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তার সহ 6 দফা দাবি দ্রুত বাস্তবায়নে আহ্বান জানান শিক্ষার্থীরা। প্রশাসন, পুলিশ কেউ তাদের বিরুদ্ধে কোনো অবস্থা গ্রহণ করতে পারেনি। ক্যাম্পাস জুড়ে তাদের পোস্টার টাঙানো, যে মানে সব চিহ্নিত করা যে এরা হচ্ছে সন্ত্রাসী। আমরা বলেছি যে আমাদের 6টি দাবি মানলে 6টি দাবি মানতে হবে, তাহলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। জনবল না থাকায় কোনো কাজে আসছে না খাগড়াছড়ির দীঘি নালার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারটি। আবহাওয়ার পূর্বাভাস না পাওয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্বত্য জেলা সহ সারা দেশের মানুষ। 1 দশকেরও বেশি সময় ধরে অকার্যকর থাকায় নষ্ট হচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। 2014 সালে খাগড়াছড়ির দীঘি নালায় প্রতিষ্ঠা করা হয় প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার। পার্বত্য অঞ্চলের আবহাওয়া উপযোগী চাষাবাদের মাধ্যমে কৃষি উন্নয়নের লক্ষ্যে প্রায় 5 কোটি টাকায় এটি নির্মাণ করা হয়। স্থাপন করা হয় আধুনিক সব যন্ত্রপাতি। অথচ শুধু লোকবলের অভাবে অকার্যকর হয়ে রয়েছে পর্যবেক্ষণাগারটি। মিলছে না আবহাওয়া সংক্রান্ত কোনো তথ্য। একজন সহকারী আবহাওয়াবিদ সহ 8 জন লোকবল থাকার কথা থাকলেও প্রতিষ্ঠার 11 বছরেও এখানে কাউকে পদায়ন করা হয়নি। প্রেষণে থাকা একজন বেলুন মেকার দিয়ে চলছে এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। খাগড়াছড়িবাসী মানে ওটা আবহাওয়া অবস্থা নিয়ে আমরা উপকার পাচ্ছি না। বিভিন্ন দুর্যোগ, বিভিন্ন মোকাবেলার সংবাদ পাই না। কৃষির যে আর্দ্রতা জানার কথা সেগুলো আমরা জানতে পারতেছি না। অর্থাৎ জনবল না থাকার কারণে আমরা এই সুবিধা থেকে বঞ্চিত। বর্তমান সরকারের কাছে আমরা জানাতে চাই যেন এটা দ্রুত চালু করে। এদিকে 24 ঘন্টায় 3 ঘন্টা পর পর 8 বার আবহাওয়া তথ্য সংগ্রহ এবং রাজধানীতে প্রেরণের নিয়মিত কাজটিও বন্ধ হয়ে গেছে। ফলে 2টি পাকা ভবন, বিভিন্ন ধরনের মূল্যবান আবহাওয়া পরিমাপক যন্ত্র, আসবাবপত্র নষ্ট হওয়ার উপক্রম। এ প্রসঙ্গে দীঘিনালার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, আবহাওয়া অফিসের জনবল দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে কর্মকর্তা নেই, এছাড়া আমাদের অনেক দপ্তরেও নিয়মিত কর্মকর্তা নেই। আমরা প্রায়শই সভায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাকালে আমরা এখানে পদের জন্য বলে থাকি। খাগড়াছড়ি পর্যবেক্ষণাগারটি চালু করতে সরকার দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দেবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। শান্তিপূর্ণভাবে চলছে বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের দ্বিবার্ষিক নির্বাচন। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। এবারে নির্বাচনে 701 জন এজেন্সি মালিক তাদের পছন্দের প্রার্থী নির্বাচনে ভোট দিচ্ছে। এর মধ্যে ঢাকার 596, চট্টগ্রামে 75 ও সিলেটে 30 জন ভোটার। যারা জয়ী হবেন তারা আগামী 2 বছরের মধ্যে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের দায়িত্ব পালন করবেন। এই ট্রেডে আমি একজন পরিচিত নাম, সুতরাং সবাই আমাকে ক্লিন ইমেজের লোক হিসাবে চিনে। ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আমরা জয়ী হব। আমরা মানুষের মধ্যে অ্যাওয়ারনেস করব যে হজ একটা পঞ্চম ফরজ ইবাদত, এটা গুরুত্ব। নফল ইবাদত উমরা করে এর সমাধান হবে না, সেটা অ্যাওয়ারনেস করে ইনশাল্লাহ আমাদের কোটা বৃদ্ধি করব। ঢাকায় শুরু হয়েছে 2 দিন ব্যাপী জাকাত ফেয়ার। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাকাত এই প্রতিপাদ্য নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কমিউনিটি সেন্টারে ত্রয়োদশ জাকাত ফেয়ার 2025-এর উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় তিনি বলেন, জুলাই বিপ্লবের পর জনগণের মধ্যে একটি বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে স্বপ্ন তৈরি হয়েছে তা বাস্তবায়নে জাকাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির অর্থনীতির অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর ইমরানুল হক। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট CZM আয়োজিত এই সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান সভাপতিত্ব করেন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে বারাকা ফাউন্ডেশন ও ইনসাফ বারাকা হাসপাতাল। প্রধান অতিথি ছিলেন 21 পদকপ্রাপ্ত অধ্যাপক ডক্টর সাইবাদ আক্তার। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসকদের পরামর্শ ও ডায়াবেটিস পরীক্ষা করান বিভিন্ন অসুখ আক্রান্ত 6 শতাধিক রোগী। এ সময় বারাকা ফাউন্ডেশন ও ইনসাফ বারাকা হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মতিয়ার রহমান, হাসপাতালের ডিরেক্টর ও ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডক্টর সৈয়দ আফজালুল করিম উপস্থিত ছিলেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে $29 মিলিয়ন অর্থ সহায়তা দেওয়া নিয়ে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে $29 মিলিয়ন গেছে, যেটির নাম কেউ কোনোদিন শোনেনি বলেও জানান তিনি। বক্তব্যে তিনি আরও যোগ করেন, যুক্তরাষ্ট্রের ছোট সংস্থা $10,000 পেয়ে থাকে। রাজনৈতিক পরিমণ্ডল বলতে কি বোঝানো হয়েছে সে প্রশ্নও তোলেন তিনি। এছাড়া ভারতে ভোটদানে উৎসাহী করতে $21 মিলিয়ন দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দেশটির সর্বোচ্চ সামরিক কর্মকর্তা ছিলেন। এছাড়া একই দিনে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্ল্যাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্কিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। ট্রাম্প জানিয়েছেন, জেনারেল চার্লস কিউ ব্রাউনের জায়গায় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জন ডান কেইনকে দায়িত্ব দিয়েছেন তিনি, যা একটি অভূতপূর্ব সিদ্ধান্ত, কারণ এই সামরিক কর্মকর্তাকে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছে এবং তিনি 4 স্টার জেনারেলও নন। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প এই পোস্টে এসব তথ্য জানিয়ে বলেন, জেনারেল চার্লস কিউ ব্রাউনকে ভালো ভদ্রলোক ও অসাধারণ নেতা ছিলেন। এ সময় আরও কিছু সামরিক কর্মকর্তাকে বরখাস্তের ইঙ্গিত দেন তিনি। উৎসব মুখর পরিবেশে চলছে টেলিভিশন ও ডিজিটাল নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ড বাংলাদেশের নির্বাচনের ভোট গ্রহণ। রাজধানী শিল্পকলা একাডেমিতে সকাল 9টায় শুরু হয় ভোটের কার্যক্রম, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। এতে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রখ্যাত নির্মাতা সালাউদ্দিন লাবলু ও সৈয়দ শাকির পরিষদ এবং শহীদুজ্জামান সেলিম ও ফরিদুল হাসান পরিষদ। শনিবার ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি গঠনতন্ত্র অনুযায়ী আগামী 2 বছর সংগঠনটি পরিচালনা করবে। সংগঠনের প্রতি ভালোবাসার কারণে তারা এই তরুণ এবং মেধাবী নির্মাতারা কিন্তু এবার নির্বাচনে অংশগ্রহণ করছে। ঐক্যের ক্ষেত্রে কোনো ফাটল থাকবে না। আমরা যারাই নির্বাচিত হই, আজকে বিকালের পর থেকে আমরা সকলেই বন্ধু। যারাই নির্বাচিত হবেন তারা তাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন। এটা এমন একটি জায়গা যেটা প্রতিচ্ছবি হিসাবে কাজ করবে আমাদের সমাজের। সাধারণ যে সদস্য, তাদের প্রত্যাশা, তাদের যে আশা আকাঙ্ক্ষাগুলো আছে, সেই আশা আকাঙ্ক্ষাগুলো যাতে পূরণ করতে পারে। এবারে পারটেক্স খেলার খবর। ক্রিকেট বিশ্বের সবচেয়ে পুরনো দ্বৈরথ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ। ফরম্যাট যাই হোক না কেন, সেই লড়াইয়ে থাকে আভিজাত্যের ছোঁয়া। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তেমনই এক ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3টায়। ওয়ানডেতে সবশেষ 5 দেখায় অস্ট্রেলিয়া জিতেছে 3টিতে, ইংল্যান্ডের জয় 2 ম্যাচে। তবে দীর্ঘ 8 বছর পর মাঠে গড়ানো চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা জয় দিয়েই করতে চায় দুদল। অস্ট্রেলিয়ার জন্য ব্যাপারটি বেশ কঠিন, কারণ মূল দলের 5 জনকে ছাড়াই মাঠে নামতে হবে তাদেরকে। এদিকে 2004 ও 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেও জিততে না পারার ব্যর্থতা এবার ভুলতে চাইবে ইংলিশরা। দুবাই ভারতের কাছে পরাজয়ের বেদনা ভুলে পাকিস্তানে এখন বাংলাদেশ ক্রিকেট দল।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হতাশাজনক পারফরম্যান্সের পর টাইগারদের পাকিস্তান পর্বটা সুখকর হবে কিনা সেই প্রশ্নও রয়ে যায়। কিন্তু 6 মাস আগে এই রাওয়ালপিন্ডিতেই পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার সুখস্মৃতিটা আশাবাদী করে তুলছে নাজমুল হোসেন শান্তর দলকে। শেষ 4-এ খেলতে হলে বাকি 2 ম্যাচ জিততেই হবে। একটি জয় পেলেও সেমিতে ওঠা সম্ভব, তবে সেটা নির্ভর করবে গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফল ও নেট রান রেটের উপর। মঙ্গলবার নিউজিল্যান্ড এবং বৃহস্পতিবার স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রমজানের আগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। জুলাই আন্দোলনের চেতনার প্রতিফলন ঘটাতে সজাগ থাকার তাগিদ বিশ্লেষকদের। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ পুনর্গঠনই হবে বিএনপির অন্যতম লক্ষ্য জানালেন তারেক রহমান। দলের নাম ভাঙিয়ে অন্যায় করলে কাউকে ছাড় নয়। গণ অভ্যুত্থানের পরেও এখনো দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পায়নি। অভিযোগ, জামায়াত আমিরের ইসলামের শাসন কায়েম হলেই সোনার বাংলা করা সম্ভব। নয়াদিল্লিতে বিজিবি বিএসএফ বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে যৌথ টহল ও তথ্য আদান প্রদানের সিদ্ধান্ত। শূন্য রেখার 150 গজের মধ্যে কোনো কাটা তারের বেড়া ভবন নির্মাণ নয়। এবং সুনামগঞ্জের মধ্যনগরে যুবলীগ নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে বিএনপির 2 পক্ষের সংঘর্ষ, ভাঙচুর, 144 ধারা জারি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।